দুইজন আফ্রিকান কিশোর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় নিজেদের ভাগ্য বদলানোর জন্য। তাদের স্বপ্ন ইউরোপে গিয়ে নিজেদের ক্যারিয়ার গড়া, কিন্তু ইউরোপে যাওয়া অতটা সহজ ছিল না। পথে রয়েছে বিস্তীর্ণ সাহারা মরুভূমি, মানব পাচারকারীদের নির্মমতা আর ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ। প্রতিটি মুহূর্তে মৃত্যু যেন তাদের জন্য অপেক্ষা করছিল। আশেপাশে পড়ে রয়েছে একের পর এক অজানা লাশ, যারা একই স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যেতে পারেনি। আর এই রকম দুর্গম পথে কেমন হবে এই দুই কিশোরের লোমহর্ষক ভয়াবহ যাত্রা? তারা কি নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, নাকি মাঝপথেই মৃত্যুর কাছে হার মেনে নিবে? এই পুরো গল্পটাই আজ বলতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগ অনিক আছি মুভি স্ট্রাকারের সাথে। পূর্ব আফ্রিকার দেশ সেনেগাল বিশ্বের দরিদ্র দেশগুলোর ভেতর অন্যতম, যেখানে ছোট ছোট বাড়িতে অনেকগুলো মানুষ নিয়ে পরিবারগুলোর বসবাস। এমনই একটা পরিবারের 16 বছরের এক কিশোর সাইদু। সকালে বাচ্চাদের হইহুল্লোড়ে ঘুম ভাঙে তার। একটু বিরক্ত হলেও এটা তাদের নিত্যদিনের ঘটনা। সাইদু উঠে পাশের বাড়ি থেকে নিজের সমবয়সী চাচাতো ভাই মুসাকে ডেকে তোলে। এরপর তারা দুইজন একসাথে বের হয়। তবে তখন সাইদুর মা তাকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। সাইদু জানায় তারা ফুটবল খেলতে যাচ্ছে। তবে এইখানে সাইদু মাকে মিথ্যা বলেছে। আসলে তারা দুই ভাই দিনমজুরের কাজ করত এবং নিজেদের উপার্জন করা টাকাগুলো জমিয়ে রাখত, কারণ তাদের দুইজনেরই স্বপ্ন তারা ইউরোপের উন্নত দেশ ইতালিতে যাবে। আর এজন্যই তারা কঠোর পরিশ্রম করে টাকাগুলো জমাচ্ছিল। প্রতিদিনের মতো আজকেও তারা কাজ শেষ করে নিজেদের পারিশ্রমিক তারা গোপনে রেখে দেয়। তারা টাকা লুকিয়ে রাখার জন্য একটা গোপন জায়গা ব্যবহার করত, যাতে কেউ সেগুলোর খোঁজ না পায়। মুসা টাকাগুলো সাইদুকে দেখিয়ে বলে তাদের জমানো যে টাকা হয়েছে সেটা এখন তাদের ইউরোপে যাওয়ার জন্য যথেষ্ট। তো এরপর তারা দুইজন তাদের এলাকায় একটা অনুষ্ঠানে আসে। সাইদু এবং মুসা উক্ত অনুষ্ঠানে কিছু বাদ্যযন্ত্র বাজায়। সাইদু নিজেও একজন মিউজিশিয়ান, সে খুব ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, আর তাই সে ইউরোপে গিয়ে নিজের ক্যারিয়ার করতে চায়। আর এই কথাটাই ওই দিন রাতে সাইদু নিজের মাকে জানায়। ছেলের মুখে এইসব কথা শুনে সাইদুর মা তাকে বকাবকি করতে শুরু করেন এবং বলেন ইউরোপে যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। ইউরোপে যাওয়ার জন্য বের হয়ে অনেককে লাশ হয়ে ফিরতে হয়েছে। অনেকের লাশ পড়ে আছে সমুদ্রের মরুভূমিতে। আর এর কারণ সে সময় বৈধভাবে ইউরোপে যাওয়ার সামর্থ্য তাদের কারোরই ছিল না, তাই তারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করত। ফলে পথে নানান দুর্গমতার মধ্যে পড়ে তাদের জীবন শেষ হয়ে যেত। এইরকম ভয়ঙ্কর পথে ছেলে জীবন হারাক এটা সাইদুর মা চাইছিলেন না, তাই তিনি কঠিনভাবে সাইদুকে বকাঝোকা করেন। তো পরের দিন সাইদু আর মুসা একজন লোকের সাথে দেখা করতে আসে। তবে তারা সিদ্ধান্ত নেবার আগে একজন জ্যোতিষীর কাছে পরামর্শের জন্য যায়। তো জ্যোতিষী তাদের বলে তারা ইউরোপে যেতে পারে, কোনো সমস্যা হবে না। এতে দুই ভাই বেশ খুশি হয়, এইবার তাদের স্বপ্ন পূরণ হবেই। তো পরের দিনই তারা পরিবারের কাউকে কিছু না জানিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা বাসে জার্নির পরে তারা বর্ডারে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একজন লোকের খোঁজ পায় যে $100 বিনিময়ে নকল পাসপোর্ট তৈরি করে দেয়। তো সাইদুরা তার কাছ থেকে নতুন পাসপোর্ট বানিয়ে নেয়। লোকটা তাদের মালি দেশের পাসপোর্ট বানিয়ে দেয় এবং তাদের নতুন মালিয়ার নাম দেয় মালিক মারা এবং সালিফ বাম্বা। লোকটি তাদের এও বলে দেয় রাস্তার চেকপোস্টে গার্ডেরা জিজ্ঞাসাবাদ করলে তারা যেন মালি দেশের অধিবাসী হিসেবে পরিচয় দেয় এবং কোনো ঝামেলা থেকে এড়িয়ে চলে। তো এরপর তারা আবার বাসে উঠে পড়ে। এইভাবে আবারও বেশ খানিকক্ষণ জার্নির পরে বর্ডারে গার্ড এসে সাইদু আর মুসার পাসপোর্ট চেক করে। তখন একটা ঝামেলা বেঁধে যায়। কারণ হলো তারা যে ড্রেস এই সময় পরেছিল একই ড্রেস পরা ছবি তাদের পাসপোর্টেও ছিল। তাই গার্ডের সন্দেহ হয় এবং জিজ্ঞেস করে তারা কবে এই পাসপোর্ট ইস্যু করেছে। সাইদুরে জানায় 2 বছর আগে। এটা শুনে গার্ডের সন্দেহ সত্যিতে পরিণত হয় এবং সে বুঝে যায় তারা দুইজনে অবৈধ অভিবাসী। তাই গার্ড তাদের কাছে $50 ঘুষ চায় এবং থ্রেট দেয় ঘুষ না দিলে তাদের জেলে ঢুকিয়ে দেবে। তাই বাধ্য হয়ে তারা ঘুষ দিয়ে গার্ডের হাত থেকে ছাড়া পায়। এরপর তারা নাইজারের আদাগেজ শহরে এসে বাস থেকে নামে। আর এইখানে চলে নিয়মিত মানুষ পাচারের ব্যবসা। তখন সেখানে তাদের সাথে একজন দালালের দেখা হয়। দালাল তাদের জনপ্রতি $600 বিনিময়ে ইতালি পর্যন্ত যাবার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখায়। যদিও টাকার অঙ্কটা অনেক বেশি ছিল, কিন্তু তাদের কাছে বিকল্প উপায় না থাকায় তারাও রাজি হয়ে যায়। এরপর তাদেরকে একটা গোপন আস্থানায় নিয়ে আসা হয়। এইখানে তাদের মতো আরও অনেক ইউরোপগামী মানুষ অনেক আগে থেকে অপেক্ষারত ছিল। সাইদুরা সেখানে এসে অপেক্ষা করে। রাতে একজন লোক এসে তাদের বেশ কিছু ব্যাপারে সতর্ক করে দেয়। বিশেষ করে মরুভূমিতে প্রায়শই ডাকাতের হামলা করে এবং সমস্ত টাকা পয়সা লুট করে নেয়। তাই সে পরামর্শ দেয় টাকাগুলো যেন প্লাস্টিকের মধ্যে করে তারা পায়ুপথে লুকিয়ে রাখে। যদিও এটা কষ্টকর, কিন্তু টাকা লুকানোর জন্য সবচেয়ে ভালো উপায়। এটা বলে লোকটা চলে যায়। খুব সকালে মুসা সাইদুকে ডেকে তোলে এবং জানায় আজ রাতে তাদের নিয়ে যাত্রা শুরু হবে। এটা শুনে সাইদু বেশ খুশি হয়। তো এরপর তারা কিছু গরম কাপড় চোপড় কিনে নেয়। রাতে তারা রওনা দেওয়ার আগে মুসা টাকাগুলো পায়ুপথে লুকিয়ে নেয়। এরপরে তারা বাকি লোকদের সাথে গাড়িতে উঠে বসে। এরপরে উক্ত গাড়ি তাদেরকে নিয়ে সাহারা মরুভূমি দিয়ে চলতে শুরু করে। মরুভূমির উঁচু নিচু পথে গাড়ির ঝাঁকুনির ফলে একজন গাড়ি থেকে নিচে পড়ে যায়।
যাত্রীরা গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করতে বলে, কিন্তু তারা গাড়ি থামায় না। ওই লোকটিকে ফেলে রেখে গাড়ি সমান গতিতে চলতে থাকে এবং বাকি যাত্রীদেরও সাবধান করে দেওয়া হয় তারা যেন শক্ত হয়ে বসে, তা না হলে তাদের মধ্যে কেউ পড়ে গেলে তাদেরও ফেলে রেখে চলে যাওয়া হবে। এই কথা শুনে যাত্রীরা পড়ে যাওয়া মানুষটা চিন্তা বাদ দিয়ে নিজেদের কথা ভেবে চুপচাপ শক্ত হয়ে বসে থাকে। একটা দীর্ঘ যাত্রার পরে তাদের সবাইকে মরুভূমির একটা জায়গায় এসে নামিয়ে দেওয়া হয়। মরুভূমি তখনও শেষ হতে অনেক পথ বাকি, তবুও তাদের সেখানে নামিয়ে দেওয়া হয় এবং তাদের সাথে একজন গাইড দেওয়া হয় যে তাদের হেঁটে গন্তব্যে পৌঁছে দেবে। সবাই একটু মনক্ষুণ্ণ হলেও কারোরই কিছু করার নেই। তারা গাইডকে অনুসরণ করে হাঁটতে শুরু করে। এইভাবে হাঁটতে হাঁটতে রাত পেরিয়ে দুপুর হয়ে যায়। একজন মহিলা মরুভূমির উত্তপ্ত গরমে আর হাঁটতে না পেরে অসুস্থ হয়ে পড়ে যায়। সাইদু এটা খেয়াল করে, সে দৌড়ে মহিলার কাছে যায় এবং তাকে পানি খেয়ে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু মহিলার অবস্থা খুবই খারাপ, সে আর উঠে দাঁড়াতে পারে না এবং তখনই সে সাইদুর কোলের উপরে মৃত্যুবরণ করে। এদিকে মুসা বিরক্ত হয়ে সাইদুকে ডাকাডাকি করছিল, কারণ গাইড তাদের ফেলে বেশি দূর এগিয়ে গেলে তারা পথ হারিয়ে ফেলবে। তাই সাইদুর কাছে কিছুই করার ছিল না, ওই মহিলাকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে আবারও হাঁটা ধরে। কিন্তু এই ঘটনা তার মনে খুব দাগ কেটে যায়। সাইদুর তখন হ্যালোসিনেশন হয় এবং সে কল্পনায় দেখে সে আবার ওই মহিলার কাছে ফিরে গেছে এবং মহিলাটি তখন জীবিত হয়ে উঠেছে। তখন সে মহিলাকে এক হাতে তুলে ঘুড়ির মতো উড়িয়ে নিয়ে এগিয়ে চলছে। আর তখনই মুসার ডাকে সাইদুর কল্পনা থেকে ফিরে আসে। এরপর বাস্তবতাকে মেনে নিয়ে সে আবারও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একটা সময় রাত হয়ে যায়। রাতে একদল পুলিশ পরিচয় এসে তাদের উপরে হামলা করে। তারা যার কাছে যাচ্ছিল সব ছিনিয়ে নেয়, যাদের কাছে কিছু পায় না তাদেরকে বেশ মারধর করে। এরপর সবাইকে একটা লিকুইড পান করায়, যাতে বায়ুপথে কেউ যদি কিছু লুকিয়ে রাখে তাহলে সেটা টয়লেটের সাথে বেরিয়ে আসবে। আর এটা করার ফলে মুসা তাদের কাছে ধরা পড়ে যায়। মুসার মতো আরও যারা এমন করেছিল, ডাকাত দল তাদের সবাইকে তাদের ভ্যানে উঠিয়ে নেয়। বাড়ি ছাড়ার পরে এই প্রথমবার মুসা আর সাইদু দুই ভাই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়। তবে সাইদু ডাকাতদের অনুরোধ করে তাকেও যেন তারা তাদের সাথে নেয়, কিন্তু তারা সাইদুকে সেখানে বাকি লোকগুলোর সাথে রেখে চলে যায়। সাইদু কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, এরপর আবারও হাঁটা ধরে। দীর্ঘক্ষণ হাঁটার পরে তারা একটা কাভার্ড ভ্যানের কাছে এসে পৌঁছায়। তারা কিছু না বুঝি সবাই উক্ত কাভার্ড ভ্যানে উঠে পড়ে। তারা ভেবেছিল এই গাড়িটা তাদের গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু পরে দেখা যায় গাড়িটা তাদের লিবিয়ার সাবা নামক একটা জায়গায় নিয়ে আসে। এরপর তাদের সবাইকে একটা গোপন স্থানে নিয়ে আসা হয়। এইখানে গার্ডের দায়িত্বে থাকা লোকগুলো তাদের প্রত্যেককে নিজ দেশের নাম জিজ্ঞেস করে এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে দেয়। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে একজন লোক এসে জানায় এটা একটা কারাগার, আর তারা এখন লিবিয়ার মাফিয়ার কাছে বন্দী। তারা এখন একটা শর্তে এই জায়গা থেকে মুক্তি পেতে পারে, আর তা হলো তারা যদি বাড়িতে ফোন করে মুক্তিপণের টাকার ব্যবস্থা করে তবেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে তাদের লিবিয়ার মাফিয়ারা মেরে ফেলবে। আর মাফিয়ার কথা আর কাজে যে কতটা মিল আছে তা তারা একটু পরেই বুঝে যাবে। তখন তারা সাইদু সহ কয়েকজনকে একটা টর্চার রুমে নিয়ে আসে। এইখানে তারা দেখতে পায় মাফিয়ারা কয়েকজন বন্দির গায়ে গরম সীসা ঢেলে নির্মমভাবে অত্যাচার করছে। এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে তারা মারা যায়। তখন মাফিয়ারা তাদেরকে উক্ত লাশগুলো দেখিয়ে বলে এই মুহূর্তে তারা যদি বাড়ির ফোন নম্বর না দেয় তবে তাদেরও একই অবস্থা করা হবে। এই দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে কয়েকজন তাদের বাড়ির নাম্বার মাফিয়াদের দিয়ে দেয়, কিন্তু সাইদু সহ আরও অনেকেরই কাছে বাড়ির কোনো ফোন নম্বর ছিল না বা তাদের বাড়িতে কোনো ফোন ছিল না। তাই তাদেরকে মাফিয়ারা আরেকটা টর্চার সেলে নিয়ে যায় এবং ঝুলিয়ে রেখে বেশ মারধর করে। সারা রাত টর্চার করার পরে সবাইকে গাদাগাদি করে একটা রুমে বসিয়ে রাখা হয়। সাইদুর অবস্থা বেশ খারাপ। সে তখন তার মাকে ডাকতে শুরু করে। সাইদুর এই অবস্থা দেখে তার পাশে বসে থাকা মার্টিন নামের একজন লোক তাকে আগলে নেয় এবং পানি খাইয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তো পরের দিন সকালে মাফিয়াদের কয়েকজন এসে তাদের জিজ্ঞেস করে তাদের মধ্যে কাঠমিস্ত্রি কারা আছে। কয়েকজন হাত উঠালে মাফিয়ারা তাদের সরিয়ে নিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে তাদের মধ্যে রাজমিস্ত্রি কারা আছে। তখন মার্টিন হাত তোলে এবং সাইদুর হাতটাও তুলে ধরে। এরপর তাদেরকে বাইরে নিয়ে লাইনে দাঁড় করানো হয়। আসলে তাদেরকে দাস হিসাবে বিক্রির জন্য এইভাবে দাঁড় করানো হয়েছে। একজন লোক সবার মধ্যে থেকে মার্টিনকে পছন্দ করে এবং তাকে কিনে নেয়। তখন মার্টিন বলে সাইদু তার সাথে আছে, তারা একসাথে কাজ করে। তখন ওই লোকটা সাইদুকেও মার্টিনের সাথে কিনে নেয়। লোকটা মার্টিন আর সাইদুকে একটা বাড়িতে নিয়ে যায় এবং বলে তাদের বাড়ির চারিদিকটা একটা শক্তপোক্ত দেয়াল বানাতে হবে। তবে কাজ শুরুর আগে লোকটা তাদের ভালো খাবার এবং ঘুমানোর জন্য সুযোগ করে দেয়। খাওয়া শেষ করে রেস্ট নিয়ে দুজনে আবার কাজ শুরু করে দেয়। বেশ কয়েকদিন কেটে যাবার পরে তারা খুব ভালোভাবে দেয়ালটা বানিয়ে দেয়। তখন সেই লোকটা এসে মার্টিনকে একটা ঝর্ণার ছবি দেখিয়ে বলে তাদের মনিব এই রকমের একটা ঝর্ণা বানাতে চায়। মার্টিন ফটো দেখে বলে সে এর চেয়ে আরও ভালো ঝর্ণা বানিয়ে দিতে পারবে। মার্টিনের কথায় লোকটা আশ্বস্ত হয়ে বলে তারা যদি পারফেক্টলি কাজটা শেষ করতে পারে তাহলে মনিব তাদের মুক্ত করে দেবে। লোকটার কথা শুনে মার্টিন আর সাইদু পুরোদমে কাজ শুরু করে দেয় এবং কয়েকদিনের মধ্যেই খুব সুন্দর একটা ঝর্ণা বানিয়ে ফেলে। কাজ শেষ হলে প্রধান মনিব সেটা দেখতে আসেন এবং তাদের কাজে সন্তুষ্ট হয়ে তিনি তখন দুজনকে মুক্ত করে দেন। মুক্তি পেয়ে দুজনে লিবিয়ার ত্রিপলি শহরে চলে যায়। সেখানে গিয়ে সাইদু মুসাকে খুঁজে বেড়াতে শুরু করে। মানুষজনকে জিজ্ঞেস করে বেড়ায় তারা মুসা নামের কোনো সেনেগালিসকে চেনে কিনা।
মার্টিন একজন ছেলেকে খুঁজে পায় যে সাইদুকে পাশের একটা সেনেগাল সম্প্রদায়ের কথা জানায়, যেখানে হয়তো মুসা থাকলেও থাকতে পারে। কথাটা শুনে সাইদু বেশ খুশি হয়। সাইদু সেই সম্প্রদায়ের কাছে যাবে, তবে তখন মার্টিন জানায় সে আর এখানে থাকতে পারবে না, তাকে ইতালির জন্য রওনা দিতে হবে। সাইদু জানায় সে মুসাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও যাবে না, তার যদি ইতালিতে যেতেই হয় তবে সে মুসাকে নিয়েই যাবে। এরপর মার্টিন আর সাইদু দুজনকে বিদায় জানায়। তো সাইদু সেই সেনেগালীয় সম্প্রদায়ের কাছে গিয়ে মুসার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কেউই মুসার কোনো খোঁজ দিতে পারে না। তবে একজন বৃদ্ধা জানায় সে পেছনেই কাছাকাছি আরেকটা সেনেগালীয় সম্প্রদায় আছে। সাইদু যেন সেখানে গিয়ে মুসাকে খুঁজে দেখে। সাইদু সেখানেই যাচ্ছিল, তখন সেই সম্প্রদায়ের প্রধান সাইদুকে জানায় সে যদি মুসাকে খুঁজে না পায় তবে সে চাইলে এখানে বসবাস করতে পারে, তারা সাইদুকে আশ্রয় দেবে। সাইদু খুশি হয়ে লোকটাকে ধন্যবাদ জানিয়ে মুসাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানেও কেউ মুসার ব্যাপারে কোনো তথ্য তাকে দিতে পারে না। তবে তারা তাকে ইস্পাত শ্রমিকদের কাছে খোঁজ নিতে বলে। তাই সাইদু ইস্পাত শ্রমিকদের সাথেও দেখা করে, কিন্তু তারাও সাইদুকে হতাশ করে দেয়। তাই সাইদু প্রথম সম্প্রদায়ের কাছে ফিরে আসে এবং সেখানে আশ্রয় গ্রহণ করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। পরে আর্থিক সমস্যার কারণেই সাইদু সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। তো এরই মাঝে একদিন একজন লোক সাইদুকে জানায় এইমাত্র একজন সেনেগালীয় ছেলে নাকি সেখানে এসেছে। কথাটা শোনা মাত্রই সাইদু দৌড়ে সেখানে যায় এবং চাদর মুড়ি দিয়ে কাউকে শুয়ে থাকতে দেখে। চাদরটা সরাতেই দেখা যায় এটা আর কেউই নয় বরং স্বয়ং মুসা। অবশেষে এক দীর্ঘ প্রতীক্ষার পরে তাদের দুজনের দেখা হয়, তাই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তখন সাইদু মুসাকে বলে, চল ভাই এইবার স্বপ্ন পূরণ করে আসি। কিন্তু মুসাকে খুব দুর্বল দেখাচ্ছিল, তাই সাইদু মুসাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন মুসা জানায় তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে পালিয়ে আসার সময় তার পায়ে গুলি লেগেছে। সাইদু তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু মুসা যেতে চায় না। একে তো তারা কৃষ্ণাঙ্গ, তাই তাদের হাসপাতালে ভর্তি নেবে না। দ্বিতীয়ত মুসার ধারণা হাসপাতালে গেলে হয়তো তার পা কেটে ফেলা হবে, তাই সে বাড়ি ফিরে যেতে চায় যাতে সে অত্যন্ত শান্তিতে দেশের মাটিতে মরতে পারে। মুসার কথা শুনে সাইদু বুঝতে পারে মুসা ডিপ্রেশনে আছে, তাই সে মুসাকে অনেক বোঝায়। তারা ইউরোপের একদম কাছাকাছি চলে এসেছে, স্বপ্ন পূরণ হওয়া থেকে তারা আর মাত্র কয়েক কদম দূরে, তাই এখন আর তাদের ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুসাকে বোঝানোর পরে সে একটু শান্ত হয়। তখন সাইদু মুসাকে তার একজন বন্ধুর কাছে নিয়ে আসে। সে একজন হাতুড়ি ডাক্তার। পায়ের কন্ডিশন দেখে সে জানায় ভাগ্য ভালো গুলিটা পায়ে লেগে মাংস ভেদ করে বেরিয়ে গেছে, হাড়ের সাথে বুলেট টাচ করেনি। কিন্তু তিনি এও জানান সংক্রমণ এড়াতে এখনই জীবাণুনাশক, ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু এখানে কোনো ফার্মেসি কৃষ্ণাঙ্গদের কাছে ওষুধ বিক্রি করবে না। তাই ডাক্তার সাইদুকে সামির নামের একজনের কাছে যেতে বলে, যে পেশা একজন নাপিত, কিন্তু সেলুনের আড়ালে সে ওষুধের ব্যবসাও করে। সাইদু সামিরকে খুঁজে বের করে এবং তার কাছ থেকে ওষুধ কিনে নেয়। এরপর মুসার পায়ের ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়। সাইদু যথাসম্ভব মুসার কেয়ার করতে থাকে যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং ইউরোপের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারে। কিন্তু কয়েকদিন পরে ডাক্তার সাইদুকে জানায় মুসার পায়ের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে। সে তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু মুসার পায়ে একটা অপারেশন করা জরুরি। দিন দশকের মধ্যে অপারেশন করতে না পারলে তার পা কেটে ফেলতে হবে, এমনকি তার জীবনেরও ঝুঁকি আছে। এসব শুনে সাইদু খুব চিন্তায় পড়ে যায়, কারণ এইখানে তাদেরকে হাসপাতালে কোনোভাবে ভর্তি নেওয়া হবে না। তাই সাইদু বিকল্প উপায় বের করে। সে সিদ্ধান্ত নেয় সে ইতালিতে গিয়ে মুসার চিকিৎসা করাবে। তাই সে একদল চোরাকারবারের সাথে দেখা করে যারা সমুদ্রপথ দিয়ে ইতালিতে মানুষ পাচার করে। সাইদু নিজে জমানো টাকাগুলো তাদের লিডারকে দেয়, কিন্তু টাকাগুলো দুজনের জন্য যথেষ্ট ছিল না। তাই লিডার টাকাগুলো ফেরত দিয়ে জানিয়ে দেয় এই টাকা দিয়ে শুধু একজনই যেতে পারবে। সাইদু লিডারকে বারবার অনুরোধ করতে থাকে। তাই তখন লিডার তাদের একটা অফার দেয়, সাইদু যদি জাহাজ চালানোর দায়িত্ব নেয় তাহলে তারা দুজনকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু সাইদু জানায় সে জাহাজ চালানো জানে না। তখন লিডার জানায় সে তাকে জাহাজ চালানো শিখিয়ে দেবে। কাজটা খুবই সহজ, তাকে শুধু হুইল ধরে রাখতে হবে আর জাহাজ নিজের গতিতে চলতে থাকবে। আর এতে মাত্র একদিনের ভিতরেই তারা ইতালিতে পৌঁছতে পারবে। আসলে চোরাকারবারি দলটা নিজেরা ঝামেলা এড়িয়ে চলতে চাইছিল, তাই তারা জাহাজের দায়িত্বটা অন্য কাউকে দিতে চাচ্ছিল, যাতে পুলিশ ধরলে তারা যেন কোনো সমস্যায় ফেসে না যায়। আর এই ফাঁদি সাইদু পা দিয়ে ফেলে। সে লিডারের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আস্তানায় ফিরে গিয়ে সাইদু মুসাকে সব ঘটনা খুলে বলে। এরপর জামা কাপড় গুছিয়ে তাকে নিয়ে লিবিয়ার জোয়ারা নামক জায়গায় আসে। সেখানে একটা জাহাজ সমুদ্রের ধারে আগে থেকেই ছিল। তারা জাহাজে উঠে বসে। জাহাজে তাদের মতো আরো অসংখ্য লোক ছিল। সাইদু তাদের মাঝে মুসাকে বসিয়ে দিয়ে লিডারের সাথে বের হয়। লিডার আরেকটা জাহাজে সাইদুকে নিয়ে গিয়ে তাকে বিস্তারিতভাবে শিখিয়ে দেয় কিভাবে জাহাজ চালনা করতে হয়। সব শিখে ফিরে আসার পরে সাইদু যখন জাহাজের মানুষগুলোর সাথে বসেছিল তখন সে বেশ ঘাবড়ে যায়। এতগুলো মানুষের জীবনের রিস্ক সে নিতে পারবে না। এই কথাটা সাইদু লিডারকে গিয়ে জানায়, কিন্তু লিডার তাকে জোরপূর্বক জাহাজে পাঠিয়ে দেয়। তাই আর কোনো উপায় না থাকায় সাইদু জাহাজ পরিচালনার দায়িত্ব নেয় এবং ভূমধ্যসাগর দিয়ে জাহাজ ইতালির দিকে নিয়ে যেতে থাকে। ঘন্টা পাঁচেক জাহাজ চালানোর পরে সাইদু দূরে ঝকমকে আলো দেখতে পেয়ে মুসাকে জানায় তারা হয়তো ইতালিতে পৌঁছে গেছে।
কিন্তু কাছাকাছি যাওয়ার পরে তার ভুল ভাঙে এবং বুঝতে পারে এটা কোনো একটা ফ্যাক্টরি। তাই সাইদু আবারও উত্তরের দিকে জাহাজ চালাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে আরেক বিপত্তি বেঁধে যায়। জাহাজে একজন প্রেগনেন্ট মহিলা ছিল যার প্রসব বেদনা শুরু হয়েছিল। মহিলার প্রচুর ব্লিডিং হচ্ছিল, তাই সাইদু জাহাজ থামিয়ে দেয়, কারণ জাহাজ চলে সেটার ধাক্কায় মহিলার আরও বেশি কষ্ট হচ্ছিল। সাইদু লিডারে দেওয়া স্যাটেলাইট ফোন থেকে এমার্জেন্সি হটলাইনে ফোন করে। সেখান থেকে জানানো হয় কোস্টগার্ডের সাথে কথা বলে তাদের জন্য দ্রুত সাহায্য পাঠানো হবে, কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে গেলেও কোনো সাহায্য আসে না। সাইদু তখন আবার হটলাইনে যোগাযোগ করে। এইবার অপারেটর জানান সাইদুদের জাহাজটা মাল্টা এবং ইতালির মাঝামাঝি রয়েছে, তাই কোনো দেশই তাদের জন্য সাহায্য নিয়ে যেতে পারছে না। এটা শুনে সাইদু বুঝতে পারে সে কারোর কাছে সাহায্য পাবে না, তাই সে অপারেটরকে জানিয়ে দেয় তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, সে নিজেই একটা ব্যবস্থা করবে। এরপর অক্ষতভাবে সবাইকে ইতালিতে পৌঁছে দেবে। এই বলে সাইদু আবারও জাহাজ চালিয়ে দেয়। প্রায় দীর্ঘক্ষণ জাহাজ চালানোর পরে হঠাৎই একজন এসে সাইদুকে জানায় ইঞ্জিন রুমে অনেক অসুস্থ মানুষ রয়েছে। সাইদু তখন মুসাকে জাহাজের দায়িত্ব দিয়ে ইঞ্জিন রুমে ঢোকে এবং সবাইকে এক এক করে বাইরে বের করে আনে। ইঞ্জিন রুমের গরমে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সাইদু তখন সবাইকে পানি খাইয়ে এবং পানির ঝাপটা দিয়ে সে তাদের সুস্থ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। তাদের সামলাতে না পেরে সাইদু এক পর্যায়ে সবাইকে ধমক দিয়ে বলে, আপনারা হতাশ হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আপনারা কেউ মরবেন না। সাইদু গর্ভবতী মহিলাকে অনুপ্রেরণা দেয় যে তার কিছুই হবে না, সে তাকেও জীবিত ইতালিতে পৌঁছে দেবে। অবশেষে সবাইকে শান্ত করে আবারও সে জাহাজ চালাতে ফিরে আসে। তো এইভাবে আরো দীর্ঘক্ষণ জাহাজ চালানোর পরে হঠাৎই সাইদু উপকূল দেখতে পেয়ে মুসাকে ডেকে তোলে এবং জানায় তারা উপকূলের কাছে পৌঁছে গেছে। দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর যাত্রার পরে ইতালির সিসিলি উপকূলে এসে সবার মাঝে আনন্দের বাঁধ ভেঙে পড়ে। এ সময়ে আকাশেও একটা বিমান চক্কর দিতে শুরু করে। সাইদু ধারণা করে নেয় ইতালির কোস্টগার্ডেরা তাদের সাহায্য করার জন্য এসেছে। অন্যদিকে মহিলাটিও ততক্ষণে একটা নবজাতকের জন্ম দিয়ে ফেলেছে। সাইদু জাহাজের সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে বিমানের দিকে হাত নেড়ে বলে, আমি ক্যাপ্টেন, হ্যাঁ আমি পেরেছি, আমি সবাইকে বাঁচিয়ে নিয়ে এসেছি। কথাগুলো সাইদু বারবার চিৎকার করে বলতে শুরু করে এবং স্বপ্ন পূরণের আনন্দে তার মুখে হাসি দেখা যায়। নতুন একটা জীবন যেন তাদের হাতছানি দিয়ে ডাকছে। আর এই দীর্ঘ শ্বাসরুদ্ধকর যাত্রার মধ্যে দিয়ে শেষ হয় আজকের মুভিটি। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।